নমস্কার, আমি ইন্দ্রজিৎ কুন্ডু গোল্ডেন ফিউচার থেকে আবার আপনাদের সামনে এসেছি। আজকে একটা আনন্দের খবর নিয়ে এসেছি। এই যে আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর শ্রমিক মজুমদার এবং মিস্টার সুভাষিস ভৌমিক ওমকার মেডিকম থেকে, যারা চায়নার ওল্ডেস্ট অ্যাডমিশন প্লেয়ার। এবং চায়না সম্পর্কে কিছু প্রশ্ন সবার মনেই থাকে এবং আপনাদের মনে আছে, আমরা চায়না সম্পর্কে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি। সেই কিছু প্রশ্ন আজকে আমি ডক্টর শ্রমিক মজুমদার এবং মিস্টার সুভাষিস ভৌমিককে করতে চলেছি। আপনারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবেন, দেখে তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনারা চায়নায় ছেলে মেয়েদের MBBS করতে পাঠাবেন কিনা। আমার প্রথম প্রশ্ন ডক্টর শ্রমিক মজুমদারের কাছে। মালদাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং গার্জেন তারা ভয় পায় চায়না যেতে, চায়না গেলেই নাকি করোনা হবে, এটা কি সত্যি? নমস্কার, আমার নাম ডক্টর শ্রমিক মজুমদার। আমি বিগত 17 বছর ধরে চায়নাতে আছি। আমরা 15 বছর ধরে অ্যাডমিশন করাচ্ছি। তো আজকে এই যে করোনা এসেছিল 2020 সালে, ঠিক আছে? 2020 সালের জানুয়ারিতে আমরা নিজেরা চায়নাতে ছিলাম, সেই সময় আমরা করোনা দেখেছি, ঠিক আছে? এবং এরপর পুরো বিশ্ব দেখেছে। কিন্তু চায়নাতে এই করোনা ছিল মাত্র 3 মাস। 2020 সালের মে মাসে যেই উহান শহর নিয়ে পুরো দুনিয়ায় করোনার নামে বিখ্যাত, সেই উহান শহরেই আপনারা ইউটিউবে সার্চ করলে CNN এর ভিডিও আছে, যেখানে একটা ওয়াটার পার্টি উহান শহরে অর্গানাইজ করা হয়েছে, যেটা সবাই দেখেছে এবং এটা হোয়াটসঅ্যাপেও অনেক জায়গায় অনেকের দ্বারা শেয়ার আপ হয়েছিল। তো চায়নায় যে করোনা আছে এই কথাটা একদমই ভুল। সেটা 3 মাসের জন্য ছিল। এরপর ওখানে লাইফস্টাইল টোটালি নর্মাল। ইন্ডিয়ার মতন ওখানের গভর্নমেন্টও লোকের যাতে ভালো থাকে তার জন্য মেডিকেল হেলথে যেটা করবে, কোভিড টেস্ট করানো, যাতে তাদের হেলথ বেটার থাকে, সেই সব মেজার্স নিয়েছিল। কিন্তু বাকি লাইফস্টাইল ওয়াজ টোটালি নর্মাল। আর আজকে 2022 সাল থেকে আমরা স্টুডেন্ট নিয়ে যাচ্ছি, ওখানে স্টুডেন্ট যাচ্ছে হিউজ নাম্বারে। যেটা 2019-এ আমরা হিউজ নাম্বারে স্টুডেন্ট দেখেছি, সেরকম 2022 সাল থেকে হিউজ নাম্বারে স্টুডেন্ট যাচ্ছে। ইকুয়ালি আমাদের স্টুডেন্টরা ভালো আছে এবং হসপিটালে প্র্যাকটিস করছে। তো টোটালি নর্মাল। চায়না আজকে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট GDP আফটার USA। চায়না ভেরি ডেভেলপড। ওরা হেলথ কেয়ার সিস্টেমে এত টাকা ইনভলভ করে, ওখানে যে কোনো রোগ বা যে কোনো কিছুর যেরমভাবে ওরা স্টেপস নিয়েছে, সেটা আজকে কখনো বলতে পারি না যে কোভিডের জন্য আজকে 2025-এ যেখানে কোভিড ইতিহাস, সেখানে চায়নায় কোভিড বলে কিছু আছে। 2022 সাল থেকে আমরা নিয়ে যাচ্ছি, স্টুডেন্ট যাচ্ছে নর্মাল লাইফস্টাইলে, স্টুডেন্টরা থাকছে, বড় হচ্ছে। কোভিড আছে এটা বলতে পারেন একটা মিথ, বা আজকে যদি কেউ ভাবে সেটা সোশ্যাল মিডিয়ার একটা মিডিয়ার প্রচার বলতে পারেন, বাট প্র্যাকটিক্যালি এটা এক্সিস্ট করে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেকেই রাশিয়াতে অ্যাডমিশন নিতে চায়, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান। আপনারা এই দেশগুলোর সাথে চায়নার কি তফাৎ দেখেন? তফাৎটা কোথায়? চায়না বেটার কোথায়? আজকে চায়না বেটার, এটা তো আমরা সাধারণত একটা গ্লোবাল GDP, আমি যদি শুধু টাইপ করি ওয়ার্ল্ডস লার্জেস্ট GDP, তাহলেই বুঝতে পারি চায়না আজকে ইন্ডিয়া থেকে কতটা ডেভেলপ। এটা পুরো দুনিয়া জানে। এটা আজকে আমি নতুন করে বলার কিছু নেই যে চায়না কতটা ডেভেলপ। যেই দেশ ডেভেলপ হবে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, তার হসপিটাল ডেভেলপ হবে। আমি সিম্পলি বুঝি একটা জিনিসই, আমি আজকে টাকা খরচা করে বিদেশে পড়তে যাবো, যেটা এককালে অনেক লোক বলতো আমি বিদেশে পড়তে যাবো। একসময় অনেক আগে লোক UK যেত, কেন? ভারতবর্ষের থেকে বেটার এডুকেশন পাওয়ার জন্য সে টাকা খরচা করে যাবে। আজকে চায়না ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট GDP। চায়না US এর মতন ডেভেলপ, কিন্তু সরকারি হসপিটাল, সরকারি কলেজ এবং সরকারি হসপিটালে উইথ স্কলারশিপ হওয়ার কারণে খরচা অনেক কম। তার জন্য ভারতবর্ষের স্টুডেন্টদের কাছে একটা সুবর্ণ সুযোগ, তারা কম খরচায় উইথ স্কলারশিপ একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 10,000 বেড হসপিটালে সে শিখতে পারে।
সেটা অবশ্যই যে কোনো স্টুডেন্টের কাছে একটা ব্লেসিং বলতে পারেন। এবার চায়নায় কেন যাবে? চায়না ডেভেলপ তাদের হেলথ কেয়ার সিস্টেম এক, সেকেন্ড কটা ছোট ছোট বিষয়, যেরকম একটা হলো কলেজের হোস্টেলস। আজকে কলেজের হোস্টেলস ইন্ডিয়ার মতনই, আজকে ইন্ডিয়ার মা বাবারা যখন বাচ্চাদের পাঠাবে ক্যাম্পাসের ভিতরে কলেজের হোস্টেল, আপনার ক্যান্টিন, আপনার হসপিটাল, আপনার ক্লাসরুম, প্র্যাকটিক্যাল ক্লাসরুম সব কিছু ক্যাম্পাসের ভেতরে। তার দরুন কি স্টুডেন্ট আজকে সকালে 8টার ক্লাস এসে 8:45 উঠে 2 মিনিট হেঁটে ক্লাসরুমে যেতে পারবে। কন্ট্রারি যখন আমি কম্পেয়ার করবো সেটা রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান এই কান্ট্রিগুলোর সাথে, এই কোনো কান্ট্রিতে আমরা এত বছর ধরে 15 বছর ধরে স্টুডেন্ট পাঠাচ্ছি, আমরা যাওয়ার আগে ক্লিয়ারলি বলে দিই ওখানে কিন্তু হোস্টেল ক্যাম্পাসের ভেতরে নেই। ক্যাম্পাসের ভেতরে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। হোস্টেল শহরের আরেকটা প্রান্তে, যেটা 6 থেকে 7 কিলোমিটার দূরে হয়। ক্লাসরুম সেখান থেকে আবার 4-5 কিলোমিটার দূরত্বে, আরেকটা ক্লাসরুম আবার তার থেকে কিছু দূরত্বে, হসপিটাল তার থেকে আরেকটু কিছু দূরত্বে। এই কারণে দেখবেন ট্রাভেলিং কস্ট কতটা আমরা মেনশন করি পার মান্থ, যেটা রাফলি $20 থেকে $30 হতে পারে। সেটা হলো স্টুডেন্টকে সকালে 8টায় উঠে 8টায় ক্লাসে যাওয়ার জন্য মিনিমাম 6টা-7টায় উঠে 8 ঘন্টা 45 মিনিট আগে এসে বাসের জন্য ওয়েট করতে হবে কখন বাস আসবে, তারপর সেই বাসে করে তাকে ক্লাসরুম যেতে হবে। তো এই সব প্রবলেমস আছে। সেকেন্ড, হোস্টেলের ব্যাপারে আরেকটা কম্পারিজন। চায়নাতে যে ক্যাম্পাসের ভেতরে হোস্টেল আছে, ইট ইজ টেকেন কেয়ার, মানে এটার খেয়াল রাখছে কলেজ কর্তৃপক্ষ, সরকারি কলেজের কর্তৃপক্ষ খেয়াল রাখছে এই হোস্টেলের। এর জন্য হোস্টেলগুলোতে বাচ্চারা আরামসে বহাল তবিয়তে থাকতে পারছে। সেখানে শুধু ফরেন স্টুডেন্ট থাকে, যার মধ্যে 90% ইন্ডিয়ান স্টুডেন্ট। এই হোস্টেলে প্রতিটা স্টুডেন্টকে একটা ডাবল রুম বা সিঙ্গেল রুম দেওয়া হচ্ছে। 2 বাচ্চা একটা রুমে বা সিঙ্গেল বাচ্চা একটা রুমে, কোনো বাঙ্ক বেড নেই। আমরা যেই ঘর থেকে আজকে যাচ্ছি সেই ঘরে যেটা দেখেছি সেটাই গিয়ে আমরা দেখছি, বরঞ্চ আরও বেটার। এত ডেভেলপ জায়গায় রাফলি আপনার 30-34 ফ্লোরসের বড় বড় হোস্টেলে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল সেপারেট। এই হোস্টেলে একটা রুমে 2টো বেড, প্রতিটা স্টুডেন্টকে একটা সিঙ্গেল বেড, একটা কাবার্ড, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, সব কিছু প্রোভাইড করা হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাটাচ বাথরুম। প্রতিটা রুমের সাথে, সে চায়না যে কোনো কলেজে যাক, অ্যাটাচ বাথরুম আছে, যেটার মধ্যে ওয়েস্টার্ন ওয়াশরুম, ওয়াশ বেসিন, শাওয়ারের আলাদা জায়গা, ওয়াশরুমের মধ্যে গিজার, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের সুবিধা, রুমের মধ্যে এসি, এভরিথিং প্রোভাইডেড। যদি আজকে যে কোনো স্টুডেন্ট এই পরিবেশে থাকে, সে কমফোর্টেবল থাকবে, তাহলে সে ভালো পড়াশোনা করতে পারবে। রাশিয়া বা কাজাকিস্তান, কিরগিজস্তান এই কলেজগুলোতে আমরা বাধ্য হয়ে কলেজের বাইরে যে অ্যাপার্টমেন্ট নেওয়া হয় বা যে হোস্টেলসগুলোতে আছে, সেখানে একটা রুমে 4 জন থেকে 6 জন স্টুডেন্ট থাকে। বাধ্য হয়ে সেখানে আমাদের বাঙ্ক বেডসেরই অ্যারেঞ্জ করতে হয়। 3টে বাঙ্ক বেডসে 6 জন বাচ্চা এক রুমে থাকে। ইন্ডিয়া থেকে অবশ্যই খারাপ কন্ডিশন, ইন্ডিয়ার প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজে এরকম প্রবলেম আমি দেখিনি। এবং এছাড়া কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমে একটানা ওয়াশরুম, একটা সাইডে একটানা চানের জায়গা। স্টুডেন্ট কিন্তু এটা বাড়ির থেকে দেখে যাচ্ছে না, সে ওখানে গিয়ে এই প্রবলেমটা এখন ফেস করছে। অলরেডি তার টাকা ইনভলভ হয়ে যাচ্ছে, সে ব্যাক করতে পারছে না। কিছু স্টুডেন্ট ব্যাক করে চলে আসছে, কিছু স্টুডেন্ট ব্যাক করতে পারছে না। এই ডিলেমার মধ্যে পড়ে আছে। এবার অনেকেই বলবে যে রাশিয়া তো এত স্টুডেন্ট যাচ্ছে, তাহলে এত স্টুডেন্ট যাচ্ছে কেন? এই জিনিসটা আমি ক্লিয়ার করি। 2019 অব্দি দেখলে রাশিয়ায় লিমিটেড স্টুডেন্ট যেত। যেহেতু ইন্ডিয়ার এত হিউজ স্টুডেন্ট নিড অ্যাপিয়ার করছে, এত মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, তার জন্য রাশিয়া আজকে কলেজগুলো 120টা বা 200 সিটের জায়গায় 300 থেকে 400 সিট করছে। কিন্তু এই যারা এজেন্সিরা 300-400 স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে, তারা এইটা বলছে না যে 200টা স্টুডেন্ট যে যাচ্ছে তারা ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল পড়ার সুবিধা পাচ্ছে। বাকি যে 100-200 জন এক্সট্রা যাচ্ছে, তারা গিয়ে ওখানে রাশিয়ান মিডিয়ামে প্রথম 1 বছর পড়ছে, তারপর তাদেরকে মেডিকেল কোর্সে দেওয়া হচ্ছে। এই জিনিসটা সবাই অ্যাভয়েড করেছে। এই কটা ছোটোখাটো ডিফারেন্স আছে। চায়নার ক্ষেত্রে যেহেতু সরকারি কলেজ, সিটস লিমিটেড মানে কোনো কলেজে 60, কোনো কলেজে 100, এই নিয়মে তারা স্ট্রিক্ট। তারা এক্সট্রা অ্যাডমিশন কখনই, আপনি এক্সট্রা টাকা দিলেও এক্সট্রা অ্যাডমিশন কখনই করে না। আচ্ছা, আমি এই ব্যাপারে একটা অ্যাড করতে চাই পয়েন্ট। আমার মনে হয় অ্যাজ এ গার্জিয়ান হিসেবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হবে ভবিষ্যতে স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানদের জন্য।
চায়নাতে কলেজের হোস্টেলগুলো ক্যাম্পাসের মধ্যে হওয়ার কারণে কলেজ অ্যাক্টস অ্যাজ এ গার্জিয়ান। স্টুডেন্টের দেখভাল কলেজের দায়িত্ব টোটালি, এবং সেই দায়িত্ব পালন কলেজের কর্তৃপক্ষ খুব ভালোভাবেই করে থাকে। কিন্তু রাশিয়াতে কলেজের বাইরে হোস্টেল হওয়ার দরুন যে স্টুডেন্টরা যাচ্ছে 17 বছর থেকে 20-21 বছর বয়সের মধ্যে, এই বয়সটাই এরকম, বিভিন্ন দিকে তাদের হাতছানি হতে পারে। সকলের হবে আমি বলবো না, কিন্তু হওয়ার সুযোগ থাকছে। কলেজে বাইরে থাকার দরুন তাদের কিন্তু কোনো ওখানে গার্জেন থাকছে না যে কেউ দেখবে, কাউকে বলবে যে না বেটা এটা করিস না। তখন এরকমও হয়েছে, আমরা দেখেছি খুব ভালো স্টুডেন্টও একটু বিপথে চলে যাচ্ছে, বাড়ির লোক জানতে পারছে না। এটা কিন্তু রাশিয়ান যে কোনো কান্ট্রিতেই হতে পারে, সমস্ত কান্ট্রিতে বা সমস্ত স্টুডেন্টের এটা হবে আমি কখনো বলবো না, কিন্তু একজন দুজনের কিন্তু হতে পারে। এই সম্ভাবনাটাও কিন্তু মাথায় রাখতে হবে। চায়নাতে কলেজের মধ্যে কর্তৃপক্ষ যেহেতু গার্জিয়ান হিসেবে অ্যাক্ট করছে, আপনার কিন্তু মনে হাজার ইচ্ছে থাকলেও আপনি বিপথে যেতে পারবেন না। সেই সুযোগটাই চাইনিজ ইউনিভার্সিটি রাখছেন আপনার সঙ্গে। এছাড়া আরেকটা পয়েন্ট, যেটার জন্য চায়নাতে লোক বেশি যায় আজকের ডেটে, বা 19 সাল থেকে 2019 এত স্টুডেন্ট যেত, বা 2022 থেকে এত স্টুডেন্ট যাচ্ছে, তার একটা খুব বড় কারণ হলো স্কলারশিপ। প্রতি বছর আপ টু 3 লাখ করে স্কলারশিপ আছে, সেটা স্টুডেন্টের পারফরমেন্সের উপর। স্কলারশিপটা অবশ্যই একটা স্টুডেন্টের বিশাল বড় সুবিধা হয়, ফাইন্যান্সিয়ালি বড় সাপোর্ট ফাইন্যান্সিয়ালি, প্লাস ওদের সার্টিফিকেটস ফিউচারে যখন চাকরির জগতে যায় সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ হয়ে যায়। একদমই তাই। আর একটা আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি রাশিয়াতে গেলে একটা ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার আছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করানো হয়, বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, রাশিয়ান ফেডারেশন পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, এইসব ব্যাপার আছে। চায়নাতে পড়ানোর মিডিয়াম এটার ব্যাপারে আমি একটুখানি বলতে চাইছি। রাশিয়াতে 3 ধরনের কলেজ আছে। আমি এটা শুধু রাশিয়ার কথা বলছি না, যে কোনো রাশিয়ান কান্ট্রিতে, মানে রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, বেলারুস, জর্জিয়া, আর্মেনিয়া, উজবেকিস্তান, এই সমস্ত কান্ট্রিতে 3 ধরনের কলেজ আছে। এক ধরনের কলেজ যেগুলো বহু পুরনো টাইম থেকে ফরেন স্টুডেন্টস নিচ্ছে, সেখানে ইংলিশ মিডিয়ামে বেশ কিছু ক্লাস হয়। কোনো কলেজে 3rd ইয়ার অবধি, কোনো কলেজে 4th ইয়ার অবধি সমস্ত ক্লাস ইংলিশ মিডিয়ামে হবে। এরপরে সেকেন্ড ধরনের কলেজ আছে যেখানে 50-50 হয়, 3 বছর ইংলিশ মিডিয়াম আর 3 বছর কিন্তু রাশিয়ান মিডিয়ামে হবে। কাজাকিস্তানে 3 বছর ইংলিশ মিডিয়াম, 3 বছর কাজাক মিডিয়ামে হবে। উজবেকিস্তানে 3 বছর ইংলিশ মিডিয়াম, 3 বছর কাজাক মিডিয়াম উজবেক মিডিয়ামে হবে। এবার লাস্ট এক ধরনের কলেজ আছে যেগুলো অতি সম্প্রতি ফরেন স্টুডেন্ট নেওয়া শুরু করেছে, স্পেশালি রাশিয়া, কাজাকিস্তানের ক্ষেত্রে এটা 100% কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজেই পড়তে হবে। সেখানে যাওয়ার পরে স্টুডেন্ট কিন্তু একটা সিঙ্গেল ক্লাসও ইংলিশ মিডিয়ামে পাবে না। তার বেসিক কারণ হচ্ছে এই যে 14টা রাশিয়ান কান্ট্রি আছে, এদের কিন্তু নতুন করে ইংলিশ মিডিয়াম প্রফেসর জোগাড় করা প্রচণ্ড কষ্টকর। কারণ এইসব দেশে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় না বেসিক ওদের স্টুডেন্টকে, ওদের দেশে ইংলিশ মিডিয়াম প্রফেসর মেডিকেলের জন্য পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো দাঁড়িয়ে গেছে এখন। আচ্ছা, এরপরে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা প্রথম ধরনের কলেজের জন্য। প্রথম ধরনের কলেজ যেখানে 3rd ইয়ার বা 4th ইয়ার অব্দি ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, ওখানেও কিন্তু লাস্ট 2 বছর বা 3 বছর ক্লিনিক্যাল ক্লাস, হসপিটাল ক্লাস টোটালি রাশিয়ান মিডিয়ামে হবে, এবং কিছু পরীক্ষাও রাশিয়ান মিডিয়ামে নেওয়া হবে। চায়নার সাথে এই 14টা রাশিয়ান কান্ট্রির এই জায়গাটা বিশাল পার্থক্য রয়েছে। চায়নাতে যে কোনো কলেজ যেগুলো আমরা করছি সেগুলোর ব্যাপারে আমরা আরো জোর দিয়ে বলতে পারি, যে কোনো কলেজ যেগুলোতে আমরা করছি সেখানে ফার্স্ট ডে থেকে লাস্ট ডে অবধি সমস্ত মেডিকেল ক্লাস ইংলিশ মিডিয়ামেই হবে, অন্য কোনো মিডিয়াম ইউজ হবে না। সমস্ত হসপিটাল ক্লাস ইংলিশ মিডিয়ামেই হবে, অন্য কোনো মিডিয়াম ইউজ করা হবে না। কিন্তু তা সত্ত্বেও চায়নাতেও স্টুডেন্টকে প্রথম 3 বছর 360 ঘন্টা টোটাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তার কারণ তার ডে টু ডে ওয়ার্কের জন্য এভরিডে তাকে বেরোতে হচ্ছে, বাজারহাট করতে হচ্ছে, কি কোনো জায়গায় গেল দোকানপাট করছে, কি কারোর সাথে কথা বলতে হবে। এই জন্য অল্প অল্প করে তাকে চাইনিজ শিখিয়ে দেওয়া হয় যাতে ডে টু ডে ওয়ার্কটা সে প্রপারলি করতে পারে। প্লাস 3rd ইয়ারের পর যখন হসপিটালে যাচ্ছে, পেশেন্টের সাথে ডাইরেক্ট যখন কথা বলতে ইচ্ছে প্রকাশ করছে,
তার একটু চাইনিজ যারা থাকলে তার এটা অনেক উপকার হচ্ছে। যদিও আজকাল ম্যাক্সিমাম হসপিটালে, ম্যাক্সিমাম কলেজেই ট্রান্সলেটরও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। কেউ যদি ভাঙাচোরা চাইনিজও জানে তাও সে পেশেন্টের সাথে কথোপকথন পুরোপুরি করে নিতে পারবে। তো এই জায়গাটা আমার যেটা পার্সোনাল, কারণ একটা জিনিস আমি বলে দিতে চাই, এই মেডিকেল অ্যাডমিশনের কারণে আমি কিন্তু পৃথিবীর 80% দেশে গেছি। পৃথিবীর 80% দেশে আমি কিন্তু ঘুরতে যাইনি, আমি শুধু মেডিকেল অ্যাডমিশনের কারণেই গেছি। আমি ইউকেতেও গেছি, আমি ইউএসএতেও গেছি, আমি অস্ট্রেলিয়া শুধু যাইনি, বাকি মোটামুটি পুরো পৃথিবীটা আমার ঘোরা এই মেডিকেল অ্যাডমিশনের জন্য। চায়না এই যে শুরুর থেকে ফরেন স্টুডেন্টের জন্য এই যে কলেজগুলোকে ওরা স্পেসিফাই করেছে, এটারও একটা কারণ আছে। চায়নাতে কিন্তু টোটাল 300-র ওপর মেডিকেল কলেজ হবে, কিন্তু ফরেন স্টুডেন্ট কিন্তু না হয় ম্যাক্সিমাম 60 কলেজে। এই 60 কলেজে কিন্তু টোটালটা ইংলিশ মিডিয়াম প্রফেসর আছে, ফার্স্ট ডে থেকে লাস্ট ডে অবধি। ইন্ডিয়ান বই আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে, বইগুলো ইন্ডিয়ান পাবলিশারের, সেই বইগুলোই কিন্তু চায়নাতে ফলো হবে। তারপরে আপনি অ্যাডিশনাল কিছু এক্সট্রা আপনার নিজের নলেজের জন্য কিছু আমেরিকান বুকস আপনি যদি দেখতে চান, আপনি সেগুলোও নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এইটা সবচেয়ে বড় পার্থক্য রাশিয়ান কান্ট্রি এবং চায়নার মধ্যে, ল্যাঙ্গুয়েজটা। কারণ রাশিয়াতে অনেকেই হয়তো বলবে যে আমার কলেজ 100% ইংলিশ মিডিয়াম। রাশিয়াতে একটিও সিঙ্গেল কলেজ নেই যেটা কিনা 100% ইংলিশ মিডিয়াম। কিছু রাশিয়ান মিডিয়ামে স্টুডেন্টকে পড়তে হবে এবং এক্সামও লিখতে হবে রাশিয়ান মিডিয়ামে। আচ্ছা, ফোর্থ কোশ্চেন আমার একটা ছিল, যেটা হচ্ছে যে এই আপনার বডি ডিটেকশন যেগুলো আছে, যেটা অ্যানাটমিতে করানো হয়, ডাইসেকশনটা, ওটা চায়নাতে, ওটাতে আবার চায়নার সাথে বাকি পৃথিবীর অন্য পার্টে তফাৎ প্রচন্ড ফারাক আছে। এটা নিয়ে ডক্টর শামিক মজুমদার আরো বেটার বলতে পারবে, কারণ আমি তো ডাক্তার নই, ও বলতে পারবে বেটার। দেখুন, ডিসেকশন, ক্যাডাভার ডিসেকশন যে কোনো মেডিকেল পড়ার একটা খুব বড় অঙ্গ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মানে হোয়াট ইজ ক্যাডাভার? ক্যাডাভার বলতে একটা পাতি বাংলায় একটা ডেড বডি। অনেক লোক ডেড বডি ডোনেট করে মেডিকেল পড়ার জন্য, যে মেডিকেলের স্টুডেন্টদের শেখার জন্য, এর জন্য অনেক বডি ডোনেট করে। ইন্ডিয়াতে যে কোনো মেডিকেল কলেজে ক্যাডাভারের ওপর ডিসেকশন হয়, মানে ডেড বডির ওপর ডিসেকশন হয়। ডিসেকশন ইম্পর্টেন্স কোথায়? আজকে একটা লোককে একটা ভালো গাড়ির ওপর কাজ করতে হয়ে গেলে আগে ভাঙা গাড়ির ওপর কাজ করতে হবে। সিমিলারলি, সে যদি ফিউচারে বড় সার্জন হতে চায় বা একটা হিউম্যান বডি ভালো জানতে চায়, তাকে কিন্তু একটা ক্যাডাভারকে, মানে একটা ডেড বডির ওপর হাত ডিসেকশন করার ইম্পর্টেন্স আছে। এবার ইন্ডিয়ার কিউরিকুলাম অনুযায়ী ইন্ডিয়ার বডি অ্যাভেলেবেল এবং ডিসেকশন করা হয়, বাট চায়নার ক্ষেত্রে আরও হিউজলি অ্যাভেলেবেল। ওখানে 6টা স্টুডেন্টকে একটা ক্যাডাভার দেওয়া হয়। আমাদের অনেক ভিডিওস আছে যেখানে আমরা এটা দেখিয়েছি। 6টা বাচ্চাকে একটা ফ্রেশ ক্যাডাভার দেওয়া হয়, একটা ফ্রেশ ডেড বডি দেওয়া হয়। তারা স্ক্যালপেল দিয়ে স্টিম সরিয়ে প্রপার ডিসেকশন করবে। ডিসেকশন করার পর ওই বডির ওপরেই এক্সাম হবে অ্যানাটমির প্র্যাকটিক্যাল, যেরকমভাবে ইন্ডিয়াতে হয়। যে কোনো ইন্ডিয়ার ডাক্তারবাবুরা এটা খুব ইজিলি জানেন, যেমনি ওই 10টা আইটেম বা 20টা আইটেমের উপর কোশ্চেন হয়, ওরকম আইটেমসের ওপর আইডেন্টিফাই, পপিটিয়াল পজিশন, নাকাল পজিশন, এগুলো সব কিছু আইটেম হিসাবে একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়। তো এই ইম্পর্টেন্সটা, যে ক্যাডাভার থাকলে স্টুডেন্ট ভালো শিখতে পারবে, এটা চায়নায় অ্যাভেলেবেল। এর জন্য চায়না স্টুডেন্টরা ফিউচারে গিয়ে অনেক বড় বড় সার্জেন্স হতে পারছে। রাশিয়া এবং কাজাকিস্তান, কিরগিজস্তান, এগুলো সবই একসময় ওয়াজ পার্ট অফ ইউএসএসআর। তো এই কান্ট্রিজগুলোতে, রাশিয়া বলুন, কাজাকিস্তান, কিরগিজস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, এই সবকটা কান্ট্রিতে ক্যাডাভার কিন্তু দেওয়া হয়নি। তার কারণটা হলো, এটা ওদের গভর্নমেন্টের রেগুলেশন। এটা যে নিয়ে যাচ্ছে এজেন্সি বা আমরা বা কলেজের, এটা কিন্তু আমাদের কিছু ভুল না, এটা গভর্নমেন্টের থেকে মানা করা আছে। তার জন্য ওখানে রাবার বডি হয়, আর যেটা হয় একটা এলইডি ডিসপ্লে থাকে, সেটা জাস্ট একটা রোটেট করে আন্ডারস্ট্যান্ডিং করা হয়, যেটা আজকে এটাকে আমরা এলইডি বা অনেক নতুন নতুন নামে জানি, স্টিমুলেশন প্রসেস বলা হয়। কিন্তু আজকের থেকে অনেক আগে আমাদের পাতি ক্যালকাটা মেডিকেল কলেজ বুক স্টোরে নেটারের অ্যাটলাস পাওয়া যায়। নেটারের অ্যাটলাসের পেছনে একটা সিডি থাকে, ইট ইজ সেম। সেই সিডিটাও যদি আজকে চালিয়ে দেখেন, ওই বডি স্টিমুলেশনটাই দেখানো হয়। তো একটা স্টিমুলেশন দেখে একটা স্টুডেন্টের অ্যানাটমিক নলেজ কখনো পারফেক্ট হতে পারে না। তার কারণ কি, যেই জিনিসটা আপনি পড়ছেন সেটা যতদিন না নিজের হাতে দেখছেন, আপনি শিখতে পারবেন না।
যদি না শেখেন ফিউচারে সার্জারি কখনোই করা সম্ভব না। এর জন্য রাশিয়া বা এইসব কান্ট্রি স্টুডেন্টরা কখনো আমি দেখিনি যে আমাদের নিজের স্টুডেন্টরা সেই সার্জারি করার ইচ্ছা বা সেই ন্যাক থাকে। আমরা মালদা টোটাল ডিস্ট্রিক্ট প্লাস দুটো দিনাজপুরে কাজ করি। এবার আপনারা আমাদের বলুন যে আমার মালদার ছেলেমেয়েরা ওই চায়নায় কি করে পৌঁছাবে এবং আপনারা কিভাবে তাদের গাইড করবেন চায়নার কলেজগুলোতে পৌঁছানো বা তারপরে যে পরবর্তী যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা কিভাবে আপনাদের কাছ থেকে কোঅপারেশনটা পাবে। অবশ্যই গোল্ডেন ফিউচার একটি নামকরা প্রতিষ্ঠান, প্রচন্ড নামকরা প্রতিষ্ঠান, এবং আমরা খুব উৎসাহের সাথে আজকে স্যারের সাথে আছি এবং খুব ভালো লাগলো। মানে এই যে অথেন্টিক জিনিস এবং অনেস্ট জিনিস, এই জিনিসটা তুলে ধরার জন্য। কারণ আমরা অনেককেই দেখি যে খরচা বা যে কোনো জিনিস কমিয়ে বলা বা এক্সট্রা খরচার কথা না বলা, এইসব ব্যাপারে নেই। এই অনেস্টি এবং এই পারফেকশন, এটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। এবং গোল্ডেন ফিউচারের সাথে আমরা একভাবে একটা স্টুডেন্টের ফিউচার নির্ধারণ করতে চাই। তার ফার্স্ট দিন গোল্ডেন ফিউচারের দরজায় এসে স্যারের সাথে কথা বলার থেকে সে যেদিন ডাক্তার হয়ে ফিরবে, পুরো রেসপন্সিবিলিটিটা আমাদের থাকবে। সেই স্টুডেন্টটা যখন গোল্ডেন ফিউচারে আসবে, এসে স্যারের সাথে কথা বলে এখানের ফি স্ট্রাকচার, এখানের সব ডিটেলস শুনবে ইউনিভার্সিটির সম্বন্ধে, এবং তিনি ভেরি ওয়েল ভার্সড আমাদের ইউনিভার্সিটির সম্বন্ধে। ফিজ যেগুলো অ্যাকচুয়াল খরচা, সবকিছু খরচা ইনি ডিটেলসে বলবেন। বলার পর অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট হবে। প্রসেসটা উনি আগে বলবেন, যেমনি ডকুমেন্ট সাবমিট করা, খুব সিম্পল প্রসেস। আপনি একদিন স্যারের সাথে কথা বললে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডকুমেন্ট সাবমিট করলেন, এই পেমেন্ট করলেন, পার্ট বাই পার্ট স্যার পুরো গাইড করবে। এরপর যে পার্ট হলো ভিসা, চায়নার ভিসা আমরা 100% গ্যারান্টি, সবার ভিসা আমরা করিয়ে দেবো উইদাউট এনি হেডেক, কোনো হেডেক ছাড়া। ভিসার জন্য কোনো এক্সট্রা ইন্টারভিউ লাগবে না, কিছু লাগবে না। স্টুডেন্টদের পাসপোর্ট নেওয়া হবে, স্যার আপনাদের পাসপোর্ট আর এভরিথিং নিয়ে গাইড করে দেবে। ভিসা আমরা করিয়ে দেবো। ভিসা করানোর পর সব স্টুডেন্টকে আমরা একসাথে ইন্ডিয়ার থেকে কলেজে নিয়ে যাব। আমরা সবাই সাথে যাব, ঠিক আছে? আমরা সবাই সাথে স্টুডেন্টদের সাথে যাব। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। গোল্ডেন ফিউচার এটা আমাদের খুব সাপোর্ট করছে এই ব্যাপারে, যে আজকে স্টুডেন্ট কিন্তু কুরিয়ার না, যে আমি স্টুডেন্টকে দিল্লিতে ড্রপ করে দেবো, ওখানে কেউ এসে পিক আপ করে নেবে। স্টুডেন্ট কখনো কুরিয়ার হতে পারে না। একটা 17-18 বছরের ছেলে একা বিদেশ যাওয়া সম্ভব না। আজকে যেই যতই ঘুরে থাকুক, একটা বিদেশ যাওয়া মানে একটা খুব বড় ব্যাপার। এই জিনিসটা অনেকে ভাবে যে না ঠিক আছে, এবং অনেক এজেন্সি হয়তো বলে যে না আমরা পৌঁছে দেবো, কিন্তু আলটিমেটলি যেদিন যাওয়ার দিন হয় তারা কিন্তু যায় না। কারণ এর জন্য স্যার আপনাদের অনেক ভিডিওস দেখাবেন যেখানে আমরা স্যারদের অনেক স্টুডেন্টদের সাথে নিয়ে গেছি বিদেশে। এর জন্য আমরা প্রথম দিন থেকে স্টুডেন্টকে এটাই বলি যে স্টুডেন্টকে আমরা সাথে নিয়ে যাব, এবং যখন যাওয়ার সময় আছে আমরা স্টুডেন্টকে আমাদের সাথে ইন্ডিয়ার থেকে চায়নার সেই কলেজে নিয়ে যাই। কলেজে নিয়ে যাওয়ার পর কলেজে সবার আগে স্টুডেন্টকে হোস্টেল করিয়ে দেওয়া, সিম কার্ড করিয়ে দেওয়া, তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলানো, ক্যাম্পাস ঘুরিয়ে দেখা, ক্লাস কোথায় কোথায় আছে, এরপর শহরের মধ্যে কোথায় শপিং প্লেস আছে সেগুলো দেখিয়ে দেওয়া। ছোট্ট কথা বলতে পারি, একটা স্টুডেন্ট, একটা বাচ্চা যখন 17-18 বছরে বিদেশ যাবে গোল্ডেন ফিউচারের হাত ধরে, সে যখন চায়নায় পৌঁছাবে, আমরা তাকে ওই জায়গাটা যেটা ওর 5 বছরের জন্য ওর বাড়ি হবে, সেই জায়গায় ওকে থাকার জন্য যোগ্য করে তুলব। আমরা ও স্টুডেন্টের সাথে থেকে কোথায় খাওয়া দাওয়া সবকিছু দেখিয়ে দেবো। এবং বিগত 5 বছর যখন স্টুডেন্ট ওখানে পড়াশোনা করবে, আমরা স্টুডেন্টের সাথে টাচ থাকবো। স্টুডেন্টের কোনো ছোট থেকে ছোট প্রবলেম, ছোট যেমন কারোর ব্যাংকে টাকা উঠছে না বা কারোর মেডিকেল কিছু প্রবলেম, সবকিছু আমরা পার্সোনালি হেল্প করব। এবং তার সাথে আমাদের কিছু স্টাফ ওখানে থাকে, যারা আমরা কোনো স্টুডেন্টের কোনো ছোট থেকে ছোট প্রবলেমে 24/7 অ্যাভেলেবল থাকবে। এবং সেই স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েট করবে, আমাদের সাথে সেম রিলেশন থাকবে, গোল্ডেন ফিউচারের সাথে সেম রিলেশন থাকবে। এটাই আমাদের বলতে পারেন সবথেকে বড় টিআরপি বলতে পারেন, বা এটাই আমাদের সবথেকে বড় বলতে পারেন যেটা আমরা স্টুডেন্টকে অফার করতে পারি, সেটা হলো আমাদের সার্ভিস।
যেটা খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে। অ্যাডমিশন করানো স্যার অবশ্যই করাচ্ছে অ্যাডমিশন, কিন্তু স্যার অ্যাডমিশনের সাথে সাথে এই গ্যারান্টিটা নিচ্ছে গোল্ডেন ফিউচার যে 5 বছর স্টুডেন্ট যখন বিদেশে থাকছে তারা ভালো থাকবে। তাদের এই অ্যাসুরেন্সটা যে সে যখন ডাক্তার হয়ে ফিরবে সে এখানে গোল্ডেন ফিউচারের কাছে ফিরে আসবে, এসে বলবে স্যার আমি আজকের ডাক্তার, আজকে আপনার হাত ধরে আমি গেছিলাম। তো এই সার্ভিসটা আমরা অবশ্যই দেবো। আমি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাড করতে চাই। এই যে আমরা স্টুডেন্টকে আমাদের সাথে ইন্ডিয়া থেকে চায়না নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস লাগুক, আমরা ওদের সবকিছু সেটেল করাচ্ছি ওখানে। এতে কিন্তু আপনাদের কমসে কম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বেঁচে যাচ্ছে। কারণ বহু ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার ছেলে মেয়েকে হাতে করে একলা পাঠাতে পারতেন না, আপনাদের নিজেদের যেতে হতো। হাজবেন্ড ওয়াইফ দুজনে যেতেন, বাবা মা যেতেন, 2 লাখ টাকা খরচা হবে আপনাদের। আমরা নিয়ে যাচ্ছি, আপনাদের কিন্তু 1 পয়সাও খরচা হচ্ছে না। প্লাস একটা কথা বলি, আপনারা নিজেরা 2 লাখ টাকা খরচা করে গিয়েও আমরা যে কাজটা করে দেবো সেটা কিন্তু পারবেন না, কারণ আপনারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু জানেন না, আপনারা চায়নাটাকেও চেনেন না। আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজও ফ্লুয়েন্ট, আর চায়নাটা তো আমরা হাতের তালুর মতো জানি। কাজে গোল্ডেন ফিউচারের থ্রুতে আপনার ছেলে আপনার মেয়ে যদি চায়না যায়, আপনি ধরে নিন শুরুতেই 2 লাখ টাকা আপনি বাঁচিয়ে দিলেন। ভেবে দেখবেন এটা। ধন্যবাদ। আমাদের বক্তব্য আজকে এখানে শেষ করছি। আমার শুধু একটা অনুরোধ থাকবে যে এবার আমাদের গোল্ডেন ফিউচারে মালদা অফিসে বারবার আসতে হবে, যেহেতু আপনারা নিশ্চয়ই বিজনেস অ্যাসোসিয়েটস, এবং আমার খুব ইচ্ছে আমরা চায়না নিয়ে নিট পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা চায়না নিয়ে একটা ফেয়ার করব আমাদের অফিসে, সমস্ত স্টুডেন্টদের ইনভাইট করব। সেদিন আপনারা দুজন পাওয়ার পয়েন্ট প্রজেকশন একটা দেখাবেন, চায়না সম্পর্কে তাদের অবহিত করবে। চায়না যে স্টুডেন্টরা আসবে তাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, সম্পূর্ণ আমরা সামনে দাঁড়িয়ে থেকে সবকিছু উত্তর দেব। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখলেন আমাদের চায়না কলেজ নিয়ে এবং চায়নায় যারা এক্সপার্ট অ্যাডমিশনে, আমি অ্যাডমিশন এক্সপার্টই বলি, তারা আজকে আমাদের অফিসে উপস্থিত, মালদার অফিসে। আর এইরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান, এইরকম ইনফরমেশন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং গোল্ডেন ফিউচারের সাথে থাকুন। ধন্যবাদ।